দেশ নায়ক তারেক রহমান 25 তারিখ বৃহস্পতিবার দিন আনুমানিক 11:15টার দিকে ঢাকা বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। তাকে আমরা কোটি জনগণের সংবর্ধনা দিয়ে বরণ করে নেব। তার নিরাপত্তার কোনো ঝুঁকি নাই, কারণ আমরা জনগণ থাকতে আমরা বুক পেতে দেবো ইনশাআল্লাহ। এত কোটি কোটি বুক ভেদ করে এমন কোনো গুলি তৈরি হয় নাই যেটা আমাদের নেতার কাছে পৌঁছাতে পারবে। যখন তিস্তার পানির হিসাব আসবে, যখন গঙ্গার পানির হিসাব আসবে, তখন আমরা ছাড় দেব না। আপনারা দেখেছেন যে কয়েক মাস আগে তিস্তা পারে যে এত বৃহৎ একটা আন্দোলন হলো, সেখানে পুরোটাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা অর্গানাইজেশন ছিল। জিয়া পরিবার যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার, আমার আপনার কথা বলার অধিকার ভারতের করায়ত্ত করে দিত, তাহলে পরে ওনারা আজ পর্যন্ত ক্ষমতায় থাকতো, তাদেরকে কেউ সরাতে পারতো না। এটা তাদের যে জনপ্রিয়তা। আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কফিনে শেষ পেরেক আওয়ামী লীগই ঢুকেছে শহীদ শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বারে বারে স্মরণ করিয়ে দেন ওনার বিভিন্ন বক্তব্যে। স্মরণ ঠিক না, ও আমাদের যে আগামী দিনের নীতিমালা, সেটার মধ্যে নারীদের জন্য আমরা কি করছি, একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই বিষয়টি বারে বারে চলে আসে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে নিম্নবিত্ত এবং প্রান্তিক পর্যায়ে পরিবারদের কাছে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেখানে প্রতি মাসে 2000 থেকে 2500 টাকার সমপরিমাণ খাদ্য দ্রব্য এটি নারী কার্ডের ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারকে সেই সহায়তাটা দেওয়া হবে। এবং কত দূরদর্শী চিন্তা ভাবনা আমাদের নেতার। ইনি আরো 2-2.5 বছর আগে 31 দফার প্রোগ্রাম কথাটি বলেছিলেন যে আমাদের দেশের পুরুষ, বিশেষ করে আমরা তো এটা গ্রামাঞ্চলে ব্যবহার করব, দেখা গিয়েছে পুরুষদের কাছে কার্ডটা থাকলে তারা সেটা তাদের নিজস্ব প্রয়োজনে অনেক সময় ব্যবহার করে ফেলে, যে কারণে দেওয়া হয়েছিল পরিবারকে সেই কাজে ব্যবহার হয় না। তাই নারীদের যাতে পুরুষদের মুখাপেক্ষী হয়ে না থাকতে হয়, নারীরা নিজেরাই যাতে স্বাবলম্বী হতে পারে, এবং নারীদেরকে ক্ষমতায়িত করার জন্য কেবলমাত্র ওই পরিবারের গৃহিণীদের নামে এই ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে, যাতে করে নারীরা ক্ষমতায়িত হতে পারে। কিছুদিন আগে আমাদের এক প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা সম্পর্কে একটি মন্তব্য করার পর বিভিন্ন টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া, অনেক জায়গাতে বিভিন্ন কর্মজীবী নারীরা যারা রয়েছেন তাদেরকে প্রশ্ন করা হয়েছে। তো তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে, একটি ভিডিও আমার খুবই ভালো লেগেছে। সেখানে একজন নারী তিনি বলছেন যে ওই দলের আমির, ওই আমিরের বই তো তারে ভোট দিবে না, তা আমরা তো অনেক পরের কথা। এটা আসলে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কথাটি আমি বললাম না, এটার একটা গুরুত্ব বহন করছে। এখন বাহ্যিকভাবে তাদের বা কারোর চরিত্র যেটি দেখা যাচ্ছে, ভোটের আগে অনেকেই আমরা সেটি দেখতে পাই, কিন্তু পরবর্তীতে তারা কি রূপ ধারণ করতে পারে সেটা আমার মনে হয় 71-এ যারা জীবিত ছিলেন তারা তো দেখেছেই। আমি আর ওই প্রসঙ্গ টেনে এনে নতুন রাজনীতিটাকে বাধাগ্রস্ত করব না। কিন্তু কয়েকদিন আগে চট্টগ্রামে জামাতের একজন প্রার্থী তিনি কি দাম্ভিকতার সাথে বললেন পুলিশকে উঠতে হবে, বসতে হবে, আমাদের কথায় গ্রেফতার করতে হবে, আমরা যা বলবো তাই করতে হবে, থানার ওসি দিন প্রতিদিন তার বাসার সামনে এসে নাকি তাকে প্রোটোকল দিবে। তো এই জন্য কি আমরা বাংলাদেশের জনগণ ট্যাক্সের টাকায় পুলিশ বাহিনীকে তৈরি করা হয়েছে? অবশ্যই নয়। এখন দেখছে যে তাদের বিগত বার তারা ক্ষমতায় এসেছিল, বিএনপির ঘাড়ে চড়ে 2টি মন্ত্রণালয় তাদের ছিল। তার পরবর্তী সময় এই প্রথম তারা ক্ষমতার এত কাছাকাছি এবং ক্ষমতার সরাসরি বেনিফিশিয়ারি, অনেকটা বলা যায় তারাই ক্ষমতাকে ডিকটেট করে মাঝে মধ্যে এই অবস্থায় গিয়েছে। তো এই অবস্থায় যখন যাবে, তো আগামী নির্বাচনের ফলাফল কি হতে পারে তাদের কি সেই সম্বন্ধে ধারণা বা পড়াশোনা নাই? এটা কি আমরা জানি না? আমি বিশ্বাস করি ঢাকা শহরে প্রত্যেকটি জামাতের প্রার্থীদের জামানত অবশ্যই বাজেয়াপ্ত হবে। তার মানে এই না যে তাদের ভোট কমে নাই, অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে হয়তো কিছু ভোট বেড়েছে, কিছু আসন সংখ্যা তারা পাবে। আমরা চাই তারা বেশি আসন পাক, তাতে করে পার্লামেন্টটা একটা ভারসাম্য জায়গায় থাকে। আমরা ওই 293টা ওই মার্কা আমরা একটা বিতর্কিত সংসদ বা নির্বাচন আমরা চাই না। এটা হলো আমাদের কথা। আমরা বারে বারে বলে আসছি যে আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 5 বছর পর পর ভোট অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যারাই জয়ী হয়ে আসবেন, জনগণ যাদেরকেই ভোট দিবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে, এবং অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন তারা তাকে সহযোগিতা করবে। যখনই তারা রাজনীতির মাঠে নাম লিখেছে এটা করতে তারা বাধ্য, কোঅপারেট করতে বাধ্য। আমরা যে কোনো কারচুপির বিপক্ষে আমাদের অবস্থান ছিল সারা জীবন, যে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে, ওইটা গেলে নাকি জামাত চলে আসবে। বিগত 3টা বার যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলো, তখন কি আওয়ামী লীগ ভোট দিয়েছিল না জামাতের ভোট দিয়েছিল, বা জামাতের কত ভোট ছিল যে বিএনপি
আওয়ামী লীগের ভোটে ক্ষমতায় আসতে হবে। বিএনপি বরাবরই যারা নিরপেক্ষ ভোটার, যাদেরকে বলা হয় সুইং ভোটার ইংলিশে, তারা একটা তাদের নিজস্ব পর্যালোচনা করে তারা ভোট দেয়, তারাই অলওয়েজ ফ্যাক্টর। এবং এখন পর্যন্ত 60% সুইং ভোটার বলা হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রয়েছে। এখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্য সকলেই যারা রয়েছে, এটা আমাদের দায়িত্ব এটা নিশ্চিত করা যে আমাদের যে কোনো ইউনিটের আমাদের সহযোদ্ধা হোক বা আমাদের কর্মী হোক, তারা যাতে তাদের আচার আচরণটা যাতে ঠিক মতো করে। এবং ক্ষমতা মানেই যে এখানে গিয়ে একটা দাদাগিরি দেখানো, সেটা কিন্তু নয়। ক্ষমতা হচ্ছে একটা দায়িত্ব, গুরু দায়িত্ব। আমি প্রায় এই কথাটা বলি, আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে বলেছি যে অনেক দায়িত্ব, এই দায়িত্বগুলো পালন করার জন্যই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় রাজনীতিবিদদেরকে পাঠানো হয়। কিন্তু বিগত দিনে সেই চর্চাটা ছিল না বিধায় আমরা এখন সেই জিনিসগুলো ভুলতে বসেছি। নির্বাচনে অংশগ্রহণ করলে জয়ও থাকবে, পরাজয়ও থাকবে, হার থাকবে, জিত থাকবে, এটা একটা খেলার মতো আমরা বিবেচনা করতে পারি। কিন্তু দেখা গিয়েছে বিগত 17 বছরে বিশেষত কি হয়েছে, যে এই ক্ষমতাটাকে ধরে রাখার জন্য ভোট ডাকাতি থেকে শুরু করে গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট। নোয়াখালীতে একজন মা, তিনি ধানের শীষে ভোট দিয়েছিলেন, 4 সন্তানের জননী, তাকে গণধর্ষণ করা হয়েছিল। আমরা তো এগুলো ভুলে যাই নাই। তো সেই কথাটি বলছি যে আজকের দিনের এসে দাঁড়িয়ে কেউ আমার মনে হয় না বলতে পারবে যে আওয়ামী লীগ নামে যে তথাকথিত দলটি রয়েছে সেটি কোনো রাজনৈতিক দলে আর নেই। এটি সম্পূর্ণরূপে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। যেই সন্ত্রাসী করে তারা বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানোর চেষ্টা করেছে, আজকে তারা আসলে এটা প্রমাণিত যে তারা একটা সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন। তাদের মধ্যে কি কোনো বিন্দু পরিমাণ আমরা অনুশোচনা দেখেছি 5 তারিখের পরে? বিন্দু মাত্র অনুশোচনা নাই। বরঞ্চ তারা উল্টা ছাত্রদেরকে তারা দোষারোপ করার চেষ্টা করছে এবং তাদেরকে হত্যা করার জন্য সরাসরি রাজনৈতিক দলের প্রধান তিনি দাবি করতেন, সে সরাসরি এই বাচ্চা ছেলেদেরকে, বা বাচ্চা বলবো না, আমার ছোট ভাইদেরকে, এদেরকে গুলি করার নির্দেশ দিচ্ছেন এবং তিনি আকার ইঙ্গিতে নানাভাবে বলছেন আগে কাজ করো, পরে কথা হবে। তো এখন এই ঘটনাটি ঘটার পরে আমাদের যে শরীফ ওসমান হাদির কথা আর কি বলবো, হাদির কথা সবাই জানি আমরা। হাদি কেন তাকে আজকে এই হত্যাকাণ্ডের শিকার হয়ে শাহাদাত বরণ করতে হয়েছে সেটাও আমরা জানি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার, ন্যায় ইনসাফের রাজনীতি ইত্যাদি এই বিষয়গুলা, কিন্তু মূলত ভারতীয় আগ্রাসন বিরোধী ভূমিকায় সে যেভাবে সোচ্চার ছিল সেটিকে অনেকেই ভালোভাবে দেখতে পারে নাই এবং অনেকেই মনে করেছে সে হয়তো আগামী দিনে হুমকি হয়ে দাঁড়াবে, তাই তার উপরে এই ধরনের ন্যাক্কারজনক হামলাটি চালানো হয়েছে। তো আমি বলবো হাদিরা তো অবশ্যই মরে না, এক হাদি মরে, লক্ষ হাদি জীবিত হয়। আমাদের